শেখ হাসিনা তিনি ২ সপ্তাহের ব্যবধানেই তিনি ২য় বারের মতো ভারত সফরে গেলেন। ১ম বার তো গেলেন নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান যেটা হলো, তার ওইখানে তিনি গেলেন এবং সেটার এই সপ্তাহখানেক যেতে না যেতেই তিনি আরেকবার ভারতে গেলেন এবং এবার সবাই বলছিল যে এবারের সফরটা হচ্ছে মূলত দেশটাকে বিক্রি করে দেওয়ার একটা সফর এবং তিনি তাই করলেন। তিনি ৩ টি চুক্তি করলেন, ৩ টি পুরাতন চুক্তি রিনিউ করেছেন এবং নতুন করে ৩ টি চুক্তি করেছেন। সবকিছু মিলিয়ে যেসব চুক্তি তিনি করেছেন সেগুলো তো আমরা পত্র-পত্রিকায় যতটুকু এসেছে, তা থেকে তো বোঝা যাচ্ছে যে অনেকগুলো গোপন চুক্তিও তিনি করেছেন। এবং এই সফরে তো আসলে দেশের কোনো লাভ তো হয়নি। বরঞ্চ সবচেয়ে বেশি আলোচনায় যেটা আসছে সেটা হচ্ছে যে তিনি যে রেলপথ করার যে একটা তাদেরকে লাইসেন্স দিয়ে আসলেন এবং এই যে বাংলাদেশের বুক চিরে যে ভারতের রেলগাড়ি চড়বে, এটা কিন্তু মানে অনেকেরই কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। যে মানে এটা যদি দেশ বিক্রি না হয় তাহলে আর কি দেশ বিক্রি হতে পারে? তো হুম। সবকিছু মিলিয়ে শেখ হাসিনা নিজেও বলেছেন যে ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সারা জীবন মনে রাখবে। আর এবার এই সফরে গিয়ে তিনি যা দিয়ে আসলেন, এরপরে আসলে শুধু মনে রাখা না। এরপরে একটা কথাই বলব যে লেনদুব দর্জির বাংলাদেশ ভার্শনটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি শেখ হাসিনার মাধ্যমে। তো আপনি তার এই সাম্প্রতিক যে ভারত সফরটা হলো এবং এখানে দেশ বিক্রির যে চুক্তিগুলো তিনি করে আসলেন, এগুলো নিয়ে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। ভারতে ২১ এবং ২২শে জুন গোপালের যে ভিজিট, এটা আমি মনে করি আপনার প্রভুভৃত্যের আপনার একটা মহরত। আপনি দেখুন, এটা লজ্জা, একটা শরম, একটা লাজ। আমরা যতই তাকে ভারতের দালাল বলি, তার যদি ন্যূনতম লজ্জা থাকে, তার যদি ন্যূনতম পার্সোনালিটি থাকে, ১ সপ্তাহ ১০ দিনের ব্যবধানে ২ বার ভারত সফর। ১ম বার তার ভাতার যেহেতু নিশ্চিত ছিল না সরকার গঠন করবে কিনা, এইজন্য সে ১ম এ গিয়ে ঘুরে চলে আসছে। তারপরে যখন মোটামুটি সরকার গঠন করল, তখন সে দাসখত দেওয়ার জন্য ওই যে দিল্লির দাসত্ব যেরকম আপনার সমস্ত আপনার ভারত তখন উপমহাদেশে যখন ব্রিটিশরা, মোগলরা, সুলতানরা যখন করত, সেরকম একটা অবস্থা। মানে ধরেন, আমরা নবাব সিরাজদৌল্লাকে বাংলার শেষ স্বাধীন নবাব বলতাম না? স্বাধীন মানে হচ্ছে সবচেয়ে বেশি উপঢৌকন দিতে পারত বলে তাকে আপনার, যেহেতু বাংলা ছিল সবচেয়ে সমৃদ্ধ, তো ফলে তাকে একটু স্বাধীনতা দিত যে তুমি এটা বেশি করতে পারবা অন্যান্য রাজ্যের থেকে। তো সে হচ্ছে এখন ভারতের কোনো প্রতিবেশী, আমি চায়না এবং পাকিস্তানের কথা বাদ দিলাম, তারা তো তাদের শত্রু দেশ, কোনো প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, কারোর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। মানে সুপ্রতিবেশী সুলভ যে সম্পর্কের কথা আমরা বলি, সেটা কোনোদিন নাই, এখনো নাই। কিন্তু একমাত্র বৃত্ত, একমাত্র কৃতদাস, একমাত্র কৃতদাসী এই গোপালী আবার দাসখত দিয়ে আবার নতুন চুক্তি করছে। আমি চুক্তিগুলা নিয়ে আমি ইলেবোরেট করতে চাই না। কেন? কারণ হচ্ছে এই চুক্তিগুলো আসলে কোনো চুক্তি না। কারণ যেগুলো আপনি মানে আমরা দেখছি, এর বাইরে আরো কত কিছু করছে। সেটা হচ্ছে কি বলে যে দেখেন, আমাদেরটা হচ্ছে ডেভেলপড ইন্ডিয়া 2047 আর স্মার্ট বাংলাদেশ 2041। দেখেন, মানে তারা 47 সালে সমৃদ্ধি লাভ করবে, আমরা নাকি 2041 সালে মানে সমৃদ্ধ মানে কি, মানে উন্নত দেশে পরিণত হবে। এই যে মানে ভোতা এবং অসভ্য এবং অবাস্তব এই যে পরিকল্পনা, হিন্দুত্ববাদী এই ভয়ঙ্কর গুজরাটের কসাই, বুচার অফ গুজরাট আর বুচার অফ বাংলাদেশ, এই যে হায়ানা, এদের যে আপনি যে চুক্তিগুলা, আমি আপনার সাথে মনে হয় আমরা ২-৩ সপ্তাহ আগে আলাপ করছিলাম, বাংলাদেশের উপর ভারতের যে অন্যতম সেরা এক্সপার্ট শ্রী রাধা দত্ত একটা সাক্ষাৎকারে আসন্ন গোপালীর ভিজিট নিয়ে তারা মোটামুটি নিশ্চিত ছিল এবং শ্রী রাধা দত্ত বলছিল ওই আরেক তার সাক্ষাৎকার ভদ্র মহিলাকে যে এইবার ভারতকে তিস্তা নদীর চুক্তি করতেই হবে। কে বলতেছে? শ্রী রাধা দত্ত। শ্রী রাধা দত্ত
আপনি আমরা যতই বলি সে তো ভারতের পক্ষে, হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, বিএনপি বা বাংলাদেশের গণতন্ত্র, এগুলা তারা মুখে বলে, মানে এগুলো কেতাবি কথা, কিন্তু বাস্তব হচ্ছে ওরা হাসিনাকে চায়, ওরা গোপালীকে চায়, ওরা অন্য কিছু চায় না। সে পর্যন্ত বলতেছিল যে দিস টাইম উই মাস্ট সাইন অ্যান এগ্রিমেন্ট বিকজ বাংলাদেশ মানে আওয়ামী লীগ তাদেরকে যা দিছে এইটা চিন্তারও বাইরে, অকল্পনীয়। আমি নিজেও বলি, আমি মনে করি বাংলাদেশের প্রতিষ্ঠা মানুষ, যদিও তারা আমাদেরকে ভারত বিরোধী বলে, আমরা ভারত বিরোধী না, ভারত বাংলাদেশ বিরোধী। আমরা ভারতের কোনো ওই যে বিশেষ করে তাদের 7 এই যে 7 সিস্টার্স এন্ড 1 ব্রাদার বলে যেটা, এই যে নর্থ ইস্টের এই স্টেটগুলোকে, ওখানে কোনো রকমের ইনসার্জেন্সি আমাদের দেশে হোক সেটা অবশ্যই আমরা চাইবো না। সেটা আমরা চাইবো না। সেটা বেগম খালেদা যে 2012 সালে মনমোহন সিং এর সাথে যে মিটিং করছিল বেগম খালেদা সেখানে বলেও আসছিল, হোয়াট এভার হ্যাপেন, তোমরা ভুল করছো, আমরাও ভুল করছি, লেট আস গো অ্যাহেড উইথ নিউ প্ল্যানিং। বেগম খালেদা জিয়া সেদিন বলছেন। আমিও উনার সাথে একমত হয়ে বলতে চাই যে ভারতে যেমন কোনো ইনসিকিউরিটি, ইনসার্জেন্সি 7 সিস্টার্স এন্ড 1 ব্রাদার্স স্টেটে আমাদের থেকে হবে না, একইভাবে বাংলাদেশেও ভারত নিশ্চয়তা দিতে হবে আমাদের পার্বত্য চট্টগ্রামে বা আমাদের বর্ডারে তারা কোন রকমের ইনসার্জেন্সি বা কোনো কিলিং করবে না। আপনি দেখুন কিরকম কৃতদাসী চুক্তি কি করছে, এগুলো নিয়ে যদি ইলেবোরেট করি আমি 5 ঘন্টা আলাপ করতে হবে, আমি 2-1টা নিয়ে আলাপ করব, কিন্তু একটা ইস্যু, আমাদের একটা ইস্যু, বিশেষ করে 3টা গুরুত্বপূর্ণ ইস্যু রেইজ করার মতো যোগ্যতা, গাটস, মেরুদণ্ড তার যে নাই, সে যে এটা তাদের গোলাম এটা প্রমাণ করছে। 1 নাম্বার, তিস্তা সহ 54টা অভিন্ন নদীর হিস্সা আজ পর্যন্ত আমরা পাচ্ছি না এবং পাবার কোনো মানে সম্ভাবনাও নেই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের বর্ডারে প্রতি মাসে ইন এভারেজ অ্যাজ পার অধিকার, আইন সালিশ কেন্দ্র, অ্যামনেস্টি এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমরা যে রিপোর্ট পাই, প্রতি মাসে গড়পড়তা 10 জন আমাদের মানুষ হত্যা করতেছে, এভরি ইয়ার ফর লাস্ট 30 ইয়ার্স অর 40 ইয়ার্স, এভরি ইয়ার। কোনো মাসে 25 জন, কোনো মাসে 10 জন, কোনো মাসে 12 জন, কোনো এইটার রেইজ করার মতো সাহস, গোর্দা এই গোপালীর, এই মহিলার, এই অসভ্য মহিলার নাই। 3 নাম্বার, এখন বলতেছে যে আমাদের দেশের উপর দিয়া তাদের রেল ড্রাইভাররা চালাইয়া ওই যে আপনার আসামে যাবে, ত্রিপুরায় যাবে, কলকাতা থেকে যাবে, রাজশাহী থেকে, রাজশাহী হইয়া বা যশোর হইয়া যাবে, রেল যাবে। এখন আমি প্রশ্ন করি, ভারতের সাথে আমাদের ট্রেড ডেফিসিট অ্যারাউন্ড 14 বিলিয়ন, 15 বিলিয়ন তারা আমাদেরকে এক্সপোর্ট করে, আমরা করি 1 বিলিয়ন প্লাস মাইনাস। আচ্ছা, এই যে 7টা এবং 8টা এই যে নর্থ ইস্ট স্টেটে যদি চট্টগ্রাম এবং মংলা বন্দর থেকে যদি আমরা যদি সেখানে আপনার গুডস, এসেনশিয়াল গুডস সহ ওদের নিত্য প্রয়োজনীয় যত কিছু যদি আমরা সাপ্লাই করি, আমাদের এক্সপোর্টাররা সাপ্লাই করে, তাহলে আমাদের ট্রেড ডেফিসিট কমসে কম 5-7 বিলিয়ন আমরা যোগ করতে পারবো। অর্থাৎ 15 বিলিয়নের জায়গায় 14 বিলিয়নের জায়গায় 8-9 বিলিয়নে চলে আসবে। এখন আমরা কি করতেছি, ভারতের মাল আমাদের গায়ের উপর দিয়া তাদের কাছে যাবে, মানে আমাদের ট্রেড ডেফিসিট আরো বাড়বে। সেটা রেইজ করার মতো সাহস, যোগ্যতা, হেডম এই গোপালীর থাকবে না, এটা স্বাভাবিক, কারণ সে তো কৃতদাস। ভারত is the only country not only destroying our democracy, they are keeping these women, this family, these oligarchs into power for more than 1.5 decades. তাহলে এই যে আপনি ভারতের তার যে সফর আপনি দেখেন, বলতেছে আপনার ব্লু ইকোনমি মানে সমুদ্রের ইকোনমি, স্পেস, আমাদের মিলিটারি হার্ডওয়্যার,
আমাদের মিলিটারি ট্রেনিং, আমাদের রেল, আমাদের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, অনেকগুলো তো রিনিউ করছে, অনেকগুলো দিয়ে দিছে। আচ্ছা, আপনি আমাকে বলেন আমাদের মিলিটারি হার্ডওয়্যার আপনি বলতে পারেন এখন মোর দেন 80% চাইনিজ, মোর দেন 80% আপনি বলতে পারেন। তারপরে আপনি দেখেন এই যে এই স্যাটেলাইট, কি আশ্চর্য ব্যাপার। একটা দেশের, যে কোনো দেশের একটা মানে কি কিছু ইনস্টলেশন আছে যেগুলো অত্যন্ত গোপনীয়, অত্যন্ত কনফিডেন্সিয়াল, এমনকি সেগুলা আপনার প্রকাশ্যে পর্যন্ত আসতে পারে না, আদার দেন টপ আপনার গভর্নমেন্ট আপনার হায়ারার্কি, মনে করেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অথবা চিফ অফ আর্মি, অথবা চিফ অফ গোয়েন্দা সংস্থা। কারণ এমনকি তারা চাকরি থেকে গেলেও এগুলো কোথাও কোনো ডিসক্লোজ করতে পারবে না, কথা বলতে পারবে না। এখন নাকি যৌথ স্যাটেলাইট আমরা আপনার স্পেসে কমিউনিকেশন স্যাটেলাইট ছাড়বো ভারতের সাথে। তার মানে কি, এমনিতেই তো আমাদের কোনো কিছু বাকি রাখছে বলে আপনি মনে হয় না, সব খুলে দিছে, খুললাম খুল্লা। আমাদের আপনার এই যে সো কল সিকিউরিটি তো অলরেডি খুললাম খুল্লা, এই খুললাম খুল্লার মধ্যে আরো খুললাম খুল্লা, মানে সামনে পিছে দুই দিনেই খোলা। এই যে আমাদের দেশের এই যে সার্বভৌমত্বের কথা আমরা বারবার বলি, আমাদের মানুষজন মনে করে যে আপনারা ভারত বিরোধী শুধু বলেন, শুধু বলতেই থাকেন। আপনি বাংলাদেশের প্রধান শত্রু কে হইতে পারে আপনি আমাকে বলেন তো, একদম irrespective of any political affiliation, irrespective of any supporting or opposing anybody, আপনি আমাকে বলেন তো। আমাদের এক নম্বর বন্ধু হইতে পারে যেমন ভারত, আমাদের এক নম্বর শত্রু হইতে পারে ভারত, নাম্বার ওয়ান। এখন তো তারা শত্রুর ভূমিকাতেই আছে, এতে তো কোনো সন্দেহ নেই। আমি যদি আওয়ামী লীগ বন্ধু বলে 100% তারা এখন আমাদের শত্রু, 100%। এরপরে আমাদের কে হইতে পারে, মায়ানমার হইতে পারে। These two are our next door neighbor, they could be our better neighbor, they could be our most dangerous enemy. আচ্ছা, এখন সে আমার আজকে বন্ধু, সে তো বাংলাদেশের বন্ধু কোনোদিন না, সে তো গোপালীর বন্ধু, সে তো আওয়ামী বন্ধু, সে তো বাকশালী বন্ধু, সে তো বাংলাদেশের মানুষের বন্ধু না। এই যে আমি খুললাম খুল্লা করে তো দিছি, এখন ভবিষ্যতে স্যাটেলাইট, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থেকে যদি কোনোদিন যায়ও, আপনি একটা স্যাটেলাইট যখন বসাবেন, যখন শেয়ার করবেন, আপনার টোটাল সিকিউরিটি অ্যাপারেটাস, আপনার টোটাল সিকিউরিটি কমিউনিকেশন, আপনার এভরিথিং দে উইল গেট। আপনি তো এটা রাতারাতি বন্ধ করতে পারবেন না। অর্থাৎ এমন অবস্থায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা যদি কোনোদিন আক্রান্ত হই, আমরা এই যে বলি না লেনদুকদুর, যে আপনিও বললেন, আমরা বলি, সবাই বলি, এটা আসলে এখন ওরা সহজে পারবে না, কিন্তু এমন হয়তো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটা তারা আমাদেরকে এখনো সাহস পারবে না লঙ্ঘন করার, গোপালী করবে না, কিন্তু আমাদের সামগ্রিক আপনার সেটা রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, আপনি কালচার বলেন, মানে কোনো কিছু আর বাকি রাখতেছে না, সব কিছু তার কাছে ঠেলে দিয়ে। আপনি দেখুন, একটা লজ্জা শরম যদি থাকতো, সে একটা প্রেস কনফারেন্স করে, এমনকি মোদি প্রেস কনফারেন্স করে সফরের পরে, সেখানে যেটা প্রধান দাবি, মানে আমাদের পক্ষ থেকে একটা বাক্য বলা হয় নাই যে তিস্তা চুক্তি কেন করলো না, করব, অথবা এটা যাচাই আছে, দিস আছে, দ্যাট আছে। এবং আরো একটা মারাত্মক ব্যাপার আছে, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে সংবিধান তো এটা কিচ্ছু নেই, আমরা জানি সংবিধান এটা তো ধরেন কাইটা সিরা, এটা মানে এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো, মানে ওয়েস্টে পরিণত হয়েছে। স্টিল সেখানে যেগুলো আছে সেগুলো এই গোপালী মানে না। সেটা কি, যে কোনো চুক্তি করার আগে এবং পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি সেটা সংসদে পাঠাবে, এবং যেগুলা খুবই কনফিডেন্সিয়াল বা সংবেদনশীল আমরা যেটা বলি, সেগুলা পার্লামেন্টের গোপন বৈঠকে ডিসক্লোজ না করার শর্তে পার্লামেন্টের গোপন বৈঠকে সেগুলো অনুমোদন হইতে হবে।
আপনি কি কোনোদিন শুনছেন কোন চুক্তি, ভারতের সাথে যে কোনো চুক্তি, যে সমঝোতা স্মারক হোক অথবা এগ্রিমেন্ট হোক অথবা যে 3টা রিনিউ করলো, 7টা এমওইউ করছে, 3টা রিনিউ করছে, আপনি কি সংসদে কোন বাপের বেটা, এই যে গরুর শুয়ারের খোয়ার, এই যে কুত্তাগুলা, বিড়ালগুলা, ভেড়াগুলা, ছাগলগুলা যে সংসদ সদস্য হয়েছে, এই গুন্ডা বদমাশ চোরাকার বাড়িগুলা, এরা কি এগুলা কেউ জানে? এবার কেউ ধার ধারে? সবগুলো তো আছে গুন্ডামি, লুচ্চামি, ভণ্ডামি, চোরাকার বাড়িতে। তো এই যে আমাদের দেশটাকে একটা ভণ্ডের দেশে, একটা গুন্ডার দেশে, একটা পাঁচাটা গোলামের দেশে যে পরিণত করতেছে, এটা তো আমরা বলি, হয়তো আমাদের দেশের মানুষ মনে হয় ওনারা এখনো বুঝতে পারতেছে না, অথবা বুঝেও না বুঝের ভান করতেছে যে তোমরা বলতে থাকো, আমাদের গায়ে কিছু লাগবে না। আমি বাংলাদেশের মানুষকে বলি, আপনারা কি শুধুমাত্র টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটা যে এখনো আছে, এইটাকে কি অনেক কিছু মনে করতেছেন? এই যে আজকে যে আপনাদের কোনো ভাষা নাই, আপনাদের কোনো কথা নাই, আপনাদের কোনো রাইটস নাই, আপনাদের কোনো অধিকার নাই, আপনারা যে আজকে গোলামে পরিণত হইছেন, গোলামে পরিণত হইছেন, এটার জন্য কি আপনাদের একবারও চিন্তা হয় না যে দেশটাকে 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক মানুষের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা নামে যে জিনিস, এটা কি কোনো স্বাধীনতা? এটা তো ওই যে পিন্ডির কাছ থেকে যেটা বলছিল আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের মহান নেতা, যে পিন্ডির কাছ থেকে গোলামি, আমি আবার ভারতের দিল্লির দাসত্বের জন্য কি আমি দেশ স্বাধীন করছি? আপনারা জেগে উঠুন। ভারত আমাদেরকে, মানে ওই যে বলছিল না, আমরা ভাতে মারবো, ভাতে আর পানিতে না, এখন আমাদের জীবনও শেষ করে ফেলবে, আমাদের রক্ত চুষে খাচ্ছে, ইন দ্য নেম অফ ফ্রেন্ডশিপ, ইন দ্য নেম অফ ফেভারিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার। প্লিজ বাংলাদেশের জনগণ, আপনাদেরকে বলি, এই যে 10 চুক্তির বাইরে আরো কত 10 চুক্তি যে সে করছে, যতদিন পর্যন্ত জনগণের সরকার না আসবে ততদিন পর্যন্ত হয়তো উন্মোচিত হবে না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন। বিএনপিকে বলি, আপনারা শুধু প্রেস কনফারেন্স করে এটার প্রতিবাদ করলে হবে না, আপনারা প্রয়োজনে মাওলানা ভাসানীর মতো লং মার্চের ডাক দেন আমাদের দেশকে বাঁচাইতে। এবং এই যে আপনার ফারাক্কা সহ, তিস্তা সহ 54 অভিন্ন নদীর চুক্তি করতে এবং বর্ডার কিলিং বন্ধ করতে। ধন্যবাদ।